আমরা কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের কিছু বিষয় নিয়ে। আপনারা জানেন যে 4 আগস্ট 2024 সরকার পরিবর্তন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোষের পরিপ্রেক্ষিতে দেশ থেকে পালিয়ে যান এবং এই শূন্যস্থান পূরণ করার জন্য অরাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ওপর দেশের মানুষ তথা যারা এই সময়ের পলিটিক্যাল ইন্ডিকেটর ছিলেন বা বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন, তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি রাজি হলেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে দেশে একটা বিশৃঙ্খলা পরিবেশের দায়িত্ব নিয়ে রাষ্ট্রকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হন। মানুষের যে আকাঙ্ক্ষা, আমজনতার যে দাবি, সামগ্রিকভাবে রাষ্ট্রের প্রধান হিসেবে জনপ্রিয়তার দিক দিয়ে তিনি কি সাধারণ মানুষের ডক্টর মোহাম্মদ ইউনূস হয়ে উঠতে পেরেছেন? আমরা 1 বছর পেরোনোর পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ 1 বছর 5 মাস পরে আমরা যদি এটা একটা অ্যানালাইসিস করি তাহলে কি দেখতে পাই? রাষ্ট্রীয় অবকাঠামোয় যে 17 বছরের বিক্ষিপ্ত যে অস্থিরতা, যে আওয়ামী লীগের দলীয়করণ, সর্বত্র সব জায়গায় শেখ পরিবারের উত্থান, তাদের নিয়ন্ত্রণ, তাদের প্রভাব, বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর নির্মম অত্যাচার, নিপীড়ন, দমন, পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করা, অন্যান্য বাহিনীকে আরও দুর্বল করে রাখা, দায়িত্বশীল পদগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের মানুষগুলোকে বসানো, সমস্ত সরকারি রাষ্ট্রীয় যন্ত্রকে ধীরে ধীরে আওয়ামী লীগীকরণ তথা মুজিববাদে উদ্বুদ্ধকরণ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সর্বত্র সব জায়গায় মুজিববাদ গড়ে তোলা, ধীরে ধীরে রাষ্ট্রকে একটা রাজতন্ত্রের দিকে নিয়ে যাওয়া, এই যে বলয় থেকে 4 আগস্ট 2024 যখন নোবেল বিজয়ী সুশীল সমাজের নেতা, অর্থাৎ সারা পৃথিবীতে সুশীল হিসেবে বিজ্ঞজন, জ্ঞানী, গুণী, শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রভাব, এটাকে কাজে লাগানোর জন্য তাৎক্ষণিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম করা হয় এবং তিনি এটা গ্রহণ করেন এবং তিনি বিদেশে অবস্থান করছিলেন চিকিৎসার জন্য। তিনি সেখান থেকে দেশে দ্রুত চলে আসেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে যোগদান করেন। এই পর্যন্ত মোটামুটি আমরা জানি। আপনারা জানেন গত 2-3 বছর পেঁয়াজের দাম
350 থেকে 400 টাকায় পৌঁছায়। বাজারে সয়াবিন তেলের দাম অস্থিতিশীল, চালের দাম অস্থির। চাল, ডাল, নুন, তেল, এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস, মানুষ যারা রাজনীতি বোঝে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের কিছুই আসে যায় না। যেখানে ঢাকা থেকে বাগেরহাট 2.5 ঘন্টা একটা বাসের টিকিট 750 থেকে 800 টাকা, একইভাবে চট্টগ্রাম তার থেকে কম দূরত্বে যাওয়া যায় মাত্র 500 টাকায়। এই বিশৃঙ্খলাগুলো দেশে নিয়ন্ত্রণ যদি না করতে পারা যায়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনার মধ্যে, সাধারণ মানুষের মধ্যে খুব বেশি একটা তারা পার্থক্য বোঝেন না। ডলারের দাম বেড়েছে না কমেছে, বাংলাদেশ এই যে মধ্য মানের দেশ থেকে উন্নত দেশ হচ্ছে নাকি নিম্নমানের দেশ হচ্ছে, সাধারণ মানুষরা এই খবর রাখেন না বা বোঝেন না। বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রির দিকে যাচ্ছে নাকি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রির দিকে যাচ্ছে নাকি আরও অনুন্নত হচ্ছে, সাধারণ মানুষের এ নিয়ে খুব বেশি একটা আগ্রহ নেই। তাদের আগ্রহ হচ্ছে চাল, ডাল, নুন, তেল, মরিচ, পেঁয়াজের দাম স্থির আছে কিনা কিংবা কমছে কিনা, কোন সরকার তাদেরকে চাল কম দামে খাওয়াতে পেরেছে, কোন সরকার এলে চাল, ডাল, নুন, তেল, মরিচ, পেঁয়াজের দাম কমবে, এটা নিয়ে তারা ভাবেন। তারা দেশের সামগ্রিক রাজনীতি নিয়ে এত ভাবেন না। তারাই মূলত আমাদের দেশের মূল জনশক্তি, ভোটার, ভোট ব্যাংক যাই বলেন। তো যারা রাষ্ট্র পরিচালনা করেন বা রাজনৈতিক সরকার এলে এই বিষয়গুলো কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়। একটা মুসলিম মডারেট কান্ট্রি বা লিবারেল কান্ট্রি হিসেবে বাংলাদেশ যেমন শান্তিপ্রিয়, সকল ধর্মের মানুষ এখানে বসবাস করেন শান্তিতে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে ভারতের যে প্রোপাগান্ডা মিডিয়াগুলো তারা যেভাবে প্রচার করেছিল যে এখানে শেখ হাসিনা পতনের পরে সংখ্যালঘুদের উপর বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর পরে অত্যাচার হচ্ছে, অতি বাস্তবতা হলো এইসব প্রোপাগান্ডাগুলোকে অত্যন্ত কঠোরভাবে তিনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি রাষ্ট্রের যে দুর্বৃত্তায়ন সেটাকে কন্ট্রোল করতে পেরেছেন। এমনকি পুলিশের পোশাকটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সাংবাদিকরা কথা বলছেন, আমরা যারা ইউটিউবে কথা বলি আমরা নির্ভয়ে কথা বলছি। সত্যি কথা বলতে কি, 4 আগস্টের আগে আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল বা কবিতা লেখা বা এই জাতীয় কর্মকাণ্ডের কারণে আমাকেও অনেকবার বড় বড় কর্মকর্তারা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে নক করেছেন এবং ভয়ে আতঙ্কে থাকতাম যে কখন জানি আমি অ্যারেস্ট হই কিংবা কোনো আওয়ামী লীগ দুর্বৃত্তের হাতে শারীরিকভাবে নির্যাতিত হই। আমরা ধরে নিতে পারি যে আমরা এই নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতা ভোগ করছি, যেখানে আমরা যদি খুব অস্বাভাবিক কিছু না বলি, যদি সরকারের
বিরুদ্ধে এমন কোনো কথা বললাম যেটা সত্য নয়, বা এমন কোনো কর্মকাণ্ড করলাম যেগুলো মানানসই নয়, তাহলে খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা নয়। আওয়ামীপন্থী বা চাটুকার দালাল কিছু সাংবাদিক ছাড়া প্রায় সকল সাংবাদিকরা তারা তাদের কথা বলছেন, তাদের যুক্তি তর্ক তুলে ধরছেন। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার বা তাদের বাহিনী বা তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কেউ কোনো কথা এখনও কোথাও বলেছে বলে শোনা যায়নি। কিন্তু অতি বাস্তবতা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তিনি কি আমজনতার প্রধানমন্ত্রী বলেন আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেন, তিনি কি হয়ে উঠতে পেরেছেন কিনা, এই অ্যানালাইসিসটা আমাদের এখন করা খুবই জরুরি। আমি যদি এই 1 বছর 5 মাস বা 4 মাস বা 6 মাস যাই হোক না কেন, এই দিনগুলোতে আমরা রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি যতবার দেশের বাইরে রাষ্ট্রের কাজে গিয়েছেন কিংবা ব্যক্তিগত কাজে গিয়েছেন, আমি যদি বলি রাষ্ট্রপ্রধান হিসেবে বা এই দেশের জনপ্রতিনিধিদের প্রধান হিসেবে বা বিপ্লবী সরকারের প্রধান হিসেবে তিনি কি কখনো খুলনা অঞ্চল ভিজিট করেছেন? তিনি কি কখনো বাগেরহাট ভিজিট করেছেন? তিনি কি বরিশাল গিয়েছেন, পিরোজপুর গিয়েছেন? তিনি কি খুলনাতে গিয়েছেন, যশোর গিয়েছেন? তিনি কি ঠাকুরগাঁও গিয়েছেন, সাতক্ষীরায় গিয়েছেন? অর্থাৎ বাংলাদেশের এই যে 64টা জেলা বা বিভাগগুলোতে তিনি কি গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, সাধারণ মানুষের সাথে মিশেছেন? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যতটা টেলিভিশনের মানুষ হিসেবে দেখি, ততটা কি স্টেডিয়ামে টিকিট কেটে দেখার মতো যে সেলিব্রিটি, সেখান থেকে বেরিয়ে এসে তিনি কি সাধারণ জনতার সাথে মিশতে পেরেছেন? যদি তিনি তা না পেরে থাকেন, তাহলে বিপ্লবী সরকারের উদ্দেশ্য আদর্শ কতটা অর্জিত হলো? আমরা জিয়াউর রহমানকে দেখেছি, তিনি খাল খনন করেছেন, তিনি নিজে গায়ে কাদা মাটি মেখেছেন, তিনি মাইলের পর মাইল মানুষের সাথে হেঁটেছেন। আমরা খালেদা জিয়াকে দেখেছি, তিনি মাইলের পর মাইল হেঁটেছেন, মিছিল মিটিংয়ে জনতার সাথে মিশে থেকে অ্যারেস্ট হয়েছেন। আমরা এই সরকারের যারা উপদেষ্টা, তাদেরকে আমরা কি এভাবে দেখেছি? যারা এই সরকারকে টেনে নিয়ে যেতে চান আরও 5 বছর কিংবা আরও 10 বছর, তারা কি দয়া করে আমার এই প্রশ্নগুলোর উত্তর দিবেন যে কেন এই সরকার জনগণের সরকার হয়ে উঠতে পারলেন না? কেন এই সরকার মানুষের সাথে মিশতে পারল না? কেন এই সরকার আপামর সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়ে গেল না? কেন এই সরকার মানুষের মৌলিক অধিকারগুলো আরও ভালো করে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করল না? এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনাকে দিতে হয়, তাহলে আপনাকে অ্যানালাইসিস করে বলতে হবে যে
এই সরকার নির্ধারিত এই সব ইন্ডিকেটরগুলোতে সফল হয়েছে, অথবা নির্ধারিত এই সব ইন্ডিকেটরগুলোতে ব্যর্থ হয়েছে, কিংবা কিছুটা প্রোগ্রেস হয়েছে, বাকিটা প্রোগ্রেস করতে পারেনি। আমরা সরকারের সমালোচনা করছি না, আমরা 1 বছর পরে একটা অ্যানালাইসিস করছি যে কেন আমরা অনির্বাচিত সরকারকে দেশে বেশি দিন দেখতে চাই না। কারণ অনির্বাচিত সরকার এমন একটা সরকার হয়, সাধারণত কোনো লোকের পছন্দের মানুষকে এখানে বসিয়ে দেওয়া হয়, জনতার সাথে সেখানে খুব বেশি একটা সম্পৃক্ত থাকে না, এবং জনগণ যেহেতু তাদেরকে ম্যান্ডেট বা ভোট দিয়ে সংসদে পাঠায় না, জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা সেভাবে থাকে না। সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক আর বিপ্লবী সরকারের বাদবাকি যারা উপদেষ্টা হয়েছেন তারা যে কেউ হতে পারে। যেহেতু তাদের ভোটের মাঠে যাওয়ার দরকার নেই, কারো ভোট চাওয়ার দরকার নেই, তাদের ভোট নিয়ে আবার সংসদে যাওয়ার খুব বেশি একটা আগ্রহ নাই, তাই তাদেরকে আমাদের দেখতে হবে টেলিভিশনে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে আমি একবার স্টেডিয়ামে গিয়েছিলাম, উনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর যখন জিদানকে স্টেডিয়ামে নিয়ে আসছিলেন, তাকে টিকিট কেটে স্টেডিয়ামে গিয়েছিলাম দেখতে। জিদানকে দেখায় যতটা আগ্রহ ছিল, তার থেকে আগ্রহ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সাথে দেখা করা। কারণ আমি ওনার সাথে একবার দেখা করার জন্য গ্রামীণ অফিসে গিয়েছিলাম যখন তিনি নোবেল লরিয়েট হননি, কিন্তু পরবর্তীতে তিনি এত বেশি ব্যস্ত হয়ে পড়লেন যে ওনার সাথে আমার মতো ছোট মানুষের দেখা করা মানে এটা প্রশ্নই আসে না। তো ভাবলাম যে তাহলে তো ওনাকে দেখাটা একটু জরুরি, একটু দেখি, যেহেতু কাছাকাছি আসছেন। সেভাবে ওনাকে আমি টিকিট কেটে স্টেডিয়ামে ঢুকে দেখছি। তো যাই হোক, আমরা চাই উনি আরও বড় পজিশনে যান, জাতিসংঘের মহাসচিব হন, বা আরও যদি বড় কোনো পোস্ট সম্ভব হয়, আরও বড় কোনো পুরস্কারে উনি ভূষিত হলে আমরা খুশি হব। কিন্তু আমরা চাই দেশে একটা নির্বাচিত সরকার আসুক, যে সরকার দেশের আপামর মানুষের ব্যথা বুঝবে, দুঃখ বুঝবে, তাদের সাথে হাসবে, তাদের দুঃখে ব্যথিত হবে, তাদের দ্বারে দুয়ারে যাবে, তাদের ঘামে ভেজা শরীর, কাদামাখা শরীরে জড়িয়ে ধরে বলবে যে ভাই আমাকে একটা ভোট দাও, আমি তোমার ভোটটা পেলে আমি জাতীয় সংসদে যেতে পারবো, কথা বলতে পারবো। আমরা সম্প্রতি দেখলাম যে গণ অধিকারের যে ভিপি নুরের পার্টির রাশেদ সাহেব সাধারণ সম্পাদক, তিনি ওই যে ঝিনাইদহ অঞ্চলে গিয়ে একটা ক্ষেতের মাঠে ঢুকলেন, মানে কৃষি খামার যে মাঠ, সেখানে ঢুকে একজন কৃষককে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে আপনারাই তো রিয়েল হিরো, কেন আপনারা কৃষি ফসল ফলান। যদিও জিনিসটা আমার কাছে একটু মানে মেকি মনে হয়েছে, কিন্তু উনি এই যে জড়িয়ে ধরলেন শুধুমাত্র ভোটের জন্য এবং ভিডিও করে ছেড়ে দিচ্ছেন, নিশ্চয়ই ওনার লোকজন এই ভিডিও করে ছাড়ছে বিধে আমরা দেখছি। আবার যে আন্দালি পার্থ সাহেবকে দেখলাম কড়াইলি বস্তির মতো জায়গায় যে তিনি বস্তির ঘরে ঘরে যে ভোট চাচ্ছেন। এটা আমাদেরকে আশা আলো দেখায়, আমাদেরকে মানুষের কাছে অন্তত ভোটের জন্য হলেও একবার মানুষের কাছে যাওয়া। স্বৈরাচার শেখ হাসিনার মতো রাতে ভোট করে নিয়ে জনগণকে মানে থোড়া কেয়ার না করার এই যে প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা, এটা আমাদেরকে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে আশার আলো দেখায়। আমরা আশা করব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে গণতান্ত্রিকভাবে। জামাত, বিএনপি বা ইসলামিক যে কোনো দল, যদি দেশের মানুষ তাদের মনে করে যে তাদের আসা দরকার, ভোট দিয়ে তাদেরকে জাতীয় সংসদে পাঠাবে, তারা যদি দেশের মানুষের জন্য কাজ করেন, তাহলে
তারা আবার ক্ষমতায় আসবেন। আর যদি তারা দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়ায়, দেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে দাঁড়ায়, দেশের উন্নয়নে উৎপাদনে মানুষের অধিকার নিয়ে সিনিমিনি খেলে, তাহলে 5 বছর পরে তারা আবার ক্ষমতা থেকে নেমে যাবে। আমরা গণতন্ত্রের উত্তরণের এই পথে সবার যে ভূমিকা, সবার যে সংগ্রাম, সেটাকে সাধুবাদ জানাই এবং আশা করি আমরা ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করে জাতীয় সংসদে একটা নির্বাচিত সরকারকে নিয়ে আসতে পারবো। দেশে গণতন্ত্রের চর্চা হবে, ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠবে না, দেশের সাধারণ মানুষের সন্তানেরা স্কুল কলেজে পড়ার সুযোগ পাবে। এখানে ধনী দরিদ্র, জাত পাত বর্ণ নির্বিশেষে সবাই আমরা মিলেমিশে এই ভূখণ্ডে বসবাস করতে পারবো। এই স্বপ্ন, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা 24-এর সংগ্রাম করেছি। আশা করব আমাদের এই সংগ্রাম দেশের সুশীল সমাজরা ধারণ করবেন, বিপ্লবের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশের মানুষের সেন্টিমেন্ট বুঝবেন। ধন্যবাদ সকলকে, বিপ্লবী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।